অজানা অজানা বিবেকানন্দ। শঙ্কর। বিশ্বনাথের মৃত্যুর পর ভুবনেশ্বরী যে দশপ্রহরণধারিণী দুর্গতি নাশিনীর ভূমিকা গ্রহণ করেছিলেন তা সংসারী বাঙালির মনে চিরদিন বিস্ময় সৃষ্টি করবে। আমার মতন ভুক্তভোগীরা বুঝবেন তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। যে সংসারে প্রতি মাসে 1000 টাকা খরচ হতো তা নামিয়ে আনলেন 30 টাকায়। শুরু করলেন গহনাপত্র বিক্রি করা। এ বিষয়ে স্বামী শারদানন্দর সশ্রদ্ধ প্রতিবেদন। স্বামীর মৃত্যুর পর দারিদ্র্যে পতিত হইয়া ভুবনেশ্বরীর ধৈর্য, সহিষ্ণুতা ও তেজস্বিতা প্রভৃতি গুণরাজি বিশেষ বিকশিত হইয়া উঠিয়াছিল। তাকে একদিনের জন্য বিষণ্ণ দেখা যাইত না। তাহার অশেষ সদ্গুণ সম্পন্ন জ্যেষ্ঠপুত্র নরেন্দ্রনাথ নানা প্রকার চেষ্টা করিয়াও অর্থকর কোনরূপে কাজকর্মের সন্ধান পাইতেছেন না এবং সংসারের ওপর ভীতরাগ হইয়া চিরকালের নিমিত্ত উহা ত্যাগের দিকে অগ্রসর হইতেছেন। এইরূপ ভীষণ অবস্থায় পতিত হইয়াও শ্রীমতী ভুবনেশ্বরী যেরূপ ধীরস্থিরভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন তাহা ভাবিয়া তাহার উপর ভক্তি শ্রদ্ধা শতই উদয় হয়। বাবার মৃত্যুর পরে বিব্রত নরেনের প্রায়ই মাথায় প্রবল যন্ত্রণা হতো। আমরা আগেই দেখেছি। মাথা ঠান্ডা করার জন্য তিনি কর্পূরের ন্যাস নিতেন। মা একখানে চেলির কাপড় পরতেন। কাপড়টা ছিঁড়ে যাওয়ায় নরেনকে বলেন, একখানা কাপড় হলে আন্নেকের সুবিধা হয়। কাপড় দেওয়ার ক্ষমতা নেই। নরেন মাথা হেঁট করে চলে গেল। এই সময় পরমহংসদেব এক ভক্তের কাছ থেকে একটা কাপড় পেয়ে নরেনকে বললেন, তুই গরদখানা নে, তোর মা পরে আন্নেক করবেন। নরেন নিল না, কিন্তু পরমহংসদেব নিজেই অন্য লোকের মাধ্যমে কাপড়খানা শ্রীমতী ভুবনেশ্বরীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। পরমহংসদেবের অন্তলীলা শুরু হওয়া থেকে পরিব্রাজক রূপে বিবেকানন্দের বেরিয়ে যাওয়ার মধ্যে কেউ কেউ দয়াপরবশ হয়ে নরেন্দ্রকে অর্থ সাহায্য করেছিলেন। কথামৃতে আছে, কেউ তাকে 100 টাকা ধার দিয়েছিলেন। তার নাম বলা হয়নি, কিন্তু এখন আমরা ভ্রাতা মহেন্দ্রনাথের শেষ বয়সের উক্তি থেকে জানি স্বয়ং মাস্টারমশাই টাকাটা দান করেছিলেন। তাতে নরেনের পরিবারের 3 মাস সংসার খরচের ব্যবস্থা হয়েছিল। কাশীপুরের প্রথম দিকের একটি বর্ণনা মনে দাগ কাটে। নরেন্দ্রনাথ স্ত্রীমকে বললেন, আজ সকালে বাড়ি গেলাম। সকলে বকতে লাগলো আর বললেন, কি হো হো করে বেড়াচ্ছিস? আইন এক্সামিন এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছিস। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, তোমার মা কিছু বললেন? নরেন্দ্র উত্তর দিলেন, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটি ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস। বুক আটুবাটু করতে লাগলো। অমন কান্না যা কখনো কাঁদে নাই। তারপর বই টই ফেলে দিয়ে দৌড়, রাস্তা দিয়ে ছুট। জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। আমি দৌড়াচ্ছি কাশীপুরের রাস্তায়। বিবেক চূড়ামণি শুনেও আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন, এই 3টি জিনিস অনেক তপস্যায় অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়। ভাবলাম আমার 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মনুষ্য জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গলাভ হয়েছে। বরানগর পর্বে ঠাকুরের ত্যাগী সন্তানদের কঠিন সাধনার কথা আমরা জানি। নরেন্দ্রর পক্ষে তখন উভয় সমস্যা।
পারিবারিক মোকদ্দমা চালাতে হবে, আবার ঘোর বৈরাগ্য সাধন করতে হবে। তেজস্ব বীরপুরুষ না হলে দুটি বিপরীতভাবে একত্র রাখিয়া নিজেকে নিরাপদে রাখিতে পারে না। মোকদ্দমা চালাইবার টাকা এত অনটন যে শশী রামকৃষ্ণানন্দ ও শরৎ সারদানন্দ নরেন্দ্রনাথকে বলেন, দেখ ভাই নরেন, তোমার টাকার অনটন, মোকদ্দমায় খরচ বেশি। আমরা বেশ দুজনে গিয়ে বালির স্কুলে মাস্টারি করি না, কিছু কিছু রোজগার করি আর মঠে আসিয়া থাকি। তাহা হইলে সেই টাকা হইতে তোমার কিছু উপকার হইতে পারে। যাঁরা গুরু ভাইয়ের পরিবারের দুঃখ মোচনের জন্য এত ভাবতে পারেন, বরানগরে তাঁদের নিজেদের আর্থিক অবস্থা কত শোচনীয় ছিল তা শুনুন। রাত্রে শোবার কোনো বিছানা ছিল না। খান 2-3 মোটা হোগলার চাটাই ঘরে পাতা ছিল, আর একখানি ছেঁড়া শতরঞ্জি ছিল। সকলে হাত মাথায় দিয়া রাত্রে নিদ্রা করিত যাইত। বালিশের অভাব হইলে চাটাইয়ের নিচে একখানা ইট দিত, তাহা হইতেই বালিশের অভাব পূরণ হইত। গেরুয়া কাপড় পরার প্রথা ছিল না, জুতাও ছিল না, জামাও ছিল না, কিন্তু তীব্র অভাবের মধ্যেও ভালোবাসার তীব্র প্রকাশ। বরানগর পর্বে নরেনের মোকদ্দমা চলাকালীন সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কেদারনাথ দাস। বাগবাজারের খড়ের ব্যবসা করতেন বলে এর নাম হয়েছিল খড়কেদার। তিনি স্বেচ্ছায় নরেনকে 100 টাকা দিয়েছিলেন। এই সময়ে নরেনকে টাকা ধার নিতে হয় বলরামবাবুর কাছ থেকে। এই 500 টাকা ঠাকুরের গৃহী ভক্ত সুরেশবাবু মঠ স্থাপনের জন্য বলরামবাবুর কাছে রেখে যান। মোকদ্দমা যখন তুমুলভাবে চলছে, নরেন্দ্রনাথ এই টাকা ধার করেন। 1.5 বছর পরে টাকা পাওয়া গেলে এই টাকা শোধ করে দেওয়া হয়। টাকাটা কোম্পানির কাগজে ছিল এবং উকিল অতুল ঘোষের কাছ থেকে চিঠি নিয়ে মহিমবাবু ও শরৎ মহারাজ বড়বাজারে প্রসাদ দাস বড়ালের অফিসে গিয়ে কাগজ ভাঙিয়া টাকা শোধ করেন। শোনা যায় পরে এই টাকায় বেলুড় মঠে ঠাকুর ঘরের মার্বেল পাথর কেনা হয়।